অঙ্গ আর কলিঙ্গের পর এবার বঙ্গবিজয়, তাও প্রথমবারই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এই মুহূর্তে 206 সংখ্যাটা। বিজেপি সত্যি ইসবার 200 পার। আর তৃণমূল 3 সংখ্যাতেও পৌঁছতে পারল না, এখন 81-তে আটকে গেছে। কিন্তু সমর্থন যখন বিপুল, বিজেপির কাছে মানুষের প্রত্যাশাও তেমনই আকাশছোঁয়া। এবং বাস্তবতা হচ্ছে যে বাংলার অত্যন্ত দুঃসময়ে মানুষ আশার আলো দেখতে চাইছে। শিল্পে, শিক্ষায়, কর্মসংস্থানে, আইন শৃঙ্খলায় একটা চূড়ান্ত পিছিয়ে পড়া রাজ্যের মানুষ বিজেপির হাত ধরে সত্যিকারের আচ্ছে দিনে ফিরতে চাইছে। আমার প্রথম বক্তা বিমল শঙ্কর নন্দর কাছে আমার প্রশ্ন থাকবে যে নিঃসন্দেহে আপনাদের ডাবল ইঞ্জিনের সরকার কি এই বহু প্রত্যাশিত মিরাকেল, একেবারে মিরাকেলই বলবো, এটা দেখাতে পারবে? সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, নমস্কার। জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গ পরিচালনা করার সুযোগ দিয়েছেন। আমি শাসন শব্দটা ব্যবহার করিনি, করব না। আমরা শাসন করব না, পরিচালনা করব। কারণ আমরা ট্রাস্টি হিসেবে কাজ করব উন্নয়নের জন্য। এটা ঠিকই, মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী বলি, বাংলায় পরিবর্তন হয়ে গেছে এবং এই পরিবর্তনের যে ইমপ্লিকেশান সেটা সুদূর প্রসারী হবে। সুমন, আমি কতগুলো কথা বলি, সেটা হচ্ছে এমন কিছু ঘটনা আমি দেখেছি বা আমরা দেখেছি, হয়তো অনেকেই সেই লাইফ টাইমে সেই ঘটনা দেখতে পাবে না। আমি 1977 দেখেছি, হয়তো তোমার সেই সময় জন্ম হয়নি বা হলেও খুব একদম অল্প বয়স ছিল। 77-এ তখন মানুষের মনে আতঙ্ক ছিল, আমি তখন স্কুল ছাত্র, মানুষের মনে আতঙ্ক ছিল ইন্দিরা গান্ধী যদি চলে আসে তাহলে ভারতীয় গণতন্ত্রের কি হবে। ইন্দিরা গান্ধী চলে যাবার পরে, কারণ আমার বাড়িতে একটা রাজনৈতিক পরিবেশ ছিল, তখন মানুষের মনে একটা প্রশ্ন ছিল, ইন্দিরা আবার ফিরবে না তো? জনতা পার্টির সিম্বলটা মানুষ চিনবে তো? আমার মনে আছে এমএলএ পদ্মত মোহন্তি বাবার খুব ব্যক্তিগত বন্ধু ছিলেন, বাড়িতে বসে বলতেন যে এই সিম্বল মানুষকে চেনাবো কি করে। সেই মানুষ তখন এই মোবাইল ফোন বলে কোনো জিনিস আবিষ্কৃত হয়নি, এই টেলিভিশন চ্যানেল বলে তেমন কিছুই ছিল না, 5 কিলোমিটার দূরে দেখতে যেতেন টেলিভিশন কাকে বলে। সেই মানুষ কিন্তু কংগ্রেসকে উত্তর ভারতে 2টি আসন দিয়ে একদম শেষ করে দিয়েছিল। দক্ষিণ ভারত বাঁচিয়েছিল বলে কংগ্রেস ব্যাক করতে পারলো, নইলে দক্ষিণ ভারত যদি কংগ্রেসকে হারাতো, কংগ্রেসের ব্যাক করা সম্ভব ছিল না। আমি ওটা দেখেছি, আমরা সকলে 2011-তে দেখেছি। 2011-তেও সিপিএম সম্পর্কে সে একই রকম ভয় ছিল মানুষের, ফিরে এলে এরা মানুষের জীবন এবং সম্পত্তি কেড়ে নিতে পারে। এবারে না, এই দলটা সম্পর্কে মানুষের আতঙ্ক, আমি তো গ্রাউন্ড লেভেলে কাজ করেছি। গতকাল রাত 3টে বা আজকেই বলবো, গতকাল আর কোথায়, 3:30 অবধি মানুষ ফোন করে গেছে, দাদা স্যার এরা ফিরবে না তো, ফিরলে মেরে দেবে, আমরা বউ বাচ্চা নিয়ে থাকতে পারবো না। আজকে আমার মনে পড়ে যাচ্ছে, হাবড়ার কাছে অশোকনগরে আমাদের দলের এক কর্মী আমার কাছে হাউ হাউ করে কেঁদে বলেছিল, 2021-এর 2রা মে আমার সামনে আমার স্ত্রীর সঙ্গে যা করেছে আমি জীবনে ভুলতে পারবো না। আমার স্ত্রীর কাছে আমি মুখ দেখাতে পারি না, কারণ হাজব্যান্ড হয়ে তাকে আমি বাঁচাতে পারিনি। এবং তারপরে এই তৃণমূল কংগ্রেস দলটা একটা বিচার করেনি। যখন কেন্দ্রীয় এসেছে হিউম্যান রাইটস কমিশন, তাকে নানাভাবে বাধা দিয়েছে। আচ্ছা ভাবা যায়, এক 60 বছরের মহিলা খেজুরিতে 15, 16, 18 বছরের লোকেদের হাতে রেপ হচ্ছে, জাস্ট ইমাজিন। ফলে এই দলটা যাওয়াটা ঐতিহাসিকভাবে প্রয়োজন ছিল, বাংলার মানুষ সেটা করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন, আমি যাব বিমলদা, তার আগে এই মুহূর্তে সব থেকে বড় খবর, অফিসিয়ালি ইসি, এর আগে আনঅফিসিয়ালি বহু ফিগার এসছে। 16 রাউন্ডের শেষে ভবানীপুরে শুভেন্দু অধিকারী 563 ভোটে এগিয়ে রয়েছেন। আই রিপিট, 21 রাউন্ড সম্ভবত ভবানীপুরে আছে, 20 বা 21 রাউন্ড, আমার একবার চেক করতে হবে। কিন্তু 16 রাউন্ডের শেষে শুভেন্দু অধিকারী নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে 563 ভোটে এগিয়ে রয়েছেন। বিমলদা, মমতা ব্যানার্জিকে হারতে হবে। 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যকে মানুষ যেরকম তার ঠিক জায়গাটা দেখিয়ে দিয়েছিল, এই 2026 সালে মমতা ব্যানার্জিকে সেই জায়গা দেখাবে। কারণ এই পশ্চিমবঙ্গে আজ যা যা ঘটেছে, মমতা ব্যানার্জি solely রেসপন্সিবল ফর দিস। আর ওই কাউন্টিং সেন্টার থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখাবো। All the machines from there, only one-sided. Even they didn't allow me to enter.
You see the CRPF. হ্যাঁ, মেরেছে আমাকে, ধাক্কা দিয়েছে, মেরেছে, এবং CRPF এর সামনে আর পুরো বাইরের গুণ ভর্তি করে রেখে দিয়েছে। আমি ক্যান্ডিডেট, আমাকে ইলেকশন ঢুকতে দেয়নি এবং আমাদের সিল দিতে দেয়নি। বিজেপি এরা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে, 100টা, more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. It's a immoral victory, not moral victory. Immorally, whatever election commission has done with the central forces and Prime Minister and Home Minister, it is totally illegal, and we will ask for counter mandate. এই ফলকে কিভাবে দেখছেন? এই ফলকে কিভাবে দেখছেন? পুরো বাংলার এই ফলকে কিভাবে দেখছেন? এই ফলকে এটা জোর করে ফোর্সফুলি করেছে। SIR থেকে শুরু করে, অ্যাট্রসিটিস থেকে শুরু করে, কাউন্টিং এজেন্ট EVM মেশিন লুট করা থেকে শুরু করে, এই যারা জিতেছে তাদের উৎসাহ থেকে দিচ্ছে। It is totally loot. We will from the 3 o'clock they're beating us. मेरे को पिटाया, मेरे को लात मारा, सीसीटीवी ऑफ कर दिया, हमारा एक एजेंट को घुसने नहीं दिया। हमको भी, हम 5 मिनट के लिए घुसा था, मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। DO assured me they will be allowed. After that he is not available, nobody is available, but I complained everywhere. আমি প্রদীপ্তর কাছে যাব। আমি বলছি একটু line বলতে তিনটে হবে। শব্দ বলবো। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরই খুব পরিচিত মুখ, প্রায় সমস্ত শোতে যিনি আসেন, আজকে সোশ্যাল মিডিয়ায় অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী 3টে শব্দ পোস্ট করেছেন। সেই কপিরাইট অরূপ চক্রবর্তীর নয়, রবীন্দ্রনাথের। সত্যের এলাও সহজে। আমরা প্রত্যেকে সেই অতীব পরিচিত বাক্যটা জানি, ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের এলাও সহজে। আমি বলছি একই জিনিস প্রযুক্ত বলবেন। আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জি একজন প্যাথোলজিক্যাল লায়ার। উনি মিথ্যে কথাতে ট্রেন্ড, উনার নাটক করাতে ট্রেন্ড। গতবারে ওই পায়ে ভেট্টি বেঁধে সেটা আবার শাড়ি তুলে দেখিয়ে উনি ভোট নেওয়ার চেষ্টা করেছিলেন। এবারে আর কিচ্ছু খাটেনি, নিয়েও ছিলেন হয়তো, কিন্তু আবার আমি বলছি 2021-এর আগে যদি SIR হতো, তৃণমূল কংগ্রেসকে আমরা শুইয়ে দিতাম। 2026-এ হয়েছে, এই জনরায় 2007-এ পৌঁছে গেছে বিজেপি। আমি বলছি প্রদীপ্ত, 207 এই পরাজয়টা মেনে নিতে তৃণমূলের অসুবিধা কোথায়? পরাজয় মেনে নেওয়ার প্রত্যাশার যে কনটেক্সটে তুমি শুরু করেছিলে, যে প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি এবং সেটা মেনে নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকতো না, সত্যি অসুবিধা থাকার কথা না। বুদ্ধদেব ভট্টাচার্য 4:30-তে রাজভবনে গিয়ে রেজিগনেশন দিয়েছিলেন, একেবারে মাথা উঁচু করে একজন ভদ্রলোক ছিলেন। কোনো অসুবিধা থাকার কথা ছিল না, যদি না যে অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেই অভিযোগগুলো নিয়ে সন্দেহ থেকে যেত। এত স্লো কাউন্টিং থেকে শুরু করে যে হারে সে সব সময় অভিযোগ করে, রাহুল গান্ধী হতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, স্বাভাবিক প্রশ্ন থাকতেই পারে, উত্তরও দেওয়ার জায়গা থাকতে পারে, সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ডটাও থাকা খুব প্রয়োজনীয়। এই যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেল, যাদের আজও বলতে পারবো না তারা প্রকৃত ভোটার কি ভোটার না, এবং তৃণমূলের এই যে 207-এর হারার পিছনে ওই সংখ্যাটা যদি যোগ করার বা বিয়োগ করার জায়গা থাকে, তখন কিন্তু সন্দেহের জায়গাটা থেকে যায়। বারবার তোমরা কোর্টে গেছো, তোমরা ভোট প্রক্রিয়া অংশ নিয়েছো, তোমরা ভোট প্রক্রিয়াতে না অংশ নিতে পারতে, বলতে যে আমি এটা মানি না। শাসক ছিলাম তখনও প্রশ্ন, যখন আজকে বিরোধী হলে প্রশ্ন করা যাবে না? হবে না কেন? প্রশ্ন হবে, কিন্তু আমি বলছি প্রশ্ন আটকেও না, প্রশ্ন আটকেছো বলে এই 207 এবং 80-তে এসছো, শুধু প্রশ্ন আটকেছো বলে বলার সুযোগটা দিতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করুন, 2011-তে যখন ক্ষমতা এসেছিলেন কি বলেছিলেন? বামফ্রন্টের বলেছিলেন 10 বছর মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখুন, এবং তারপরে যা যা কাণ্ড করেছিলেন। আজকে এই দুজন আছেন, মৌসুমী আছেন, মাসিমা আছেন, আমি তাদের কাছে যাব। উত্তর দেব না, আমি সেটা বলছি, তুমি যদি পরপর প্রশ্ন করো। কিন্তু আমি বলছি 80টা দেখে হঠাৎ তোমার নির্বাচনে আমি কি বললাম যে তৃণমূল কংগ্রেসের ফলাফল মনে পড়ছে, তাই বলছি। আমার মনে পড়ছে থেকে বড় কথা আমার দলের প্রধান যে বক্তব্য রেখেছেন তার কনটেক্সটে কথাটা বলছি। আমি দলের মুখপাত্র, এটা আমি দলের বাইরে বেরিয়ে কোনো কথা এখানে বলতে পারি না। বলবে কেন? 2, দেখো এতক্ষণ যে কথাগুলো হচ্ছিল, বিজেপি প্রমিস করেছে, কিছু প্রমিসেস, পলিসি প্রমিসেস করেছে,
যে পলিসি প্রমিসেসগুলো সারা ভারতের জন্য তারা প্রযোজ্য করেছিল। তাই যখন জাতীয় নিরাপত্তার কথা বলছে তখন আমি আশা করব দিল্লির মতন বোমা বিস্ফোরণ আর হবে না, হবে না পাভেলগাঁওয়ের মতন, হবে না 40 জন শহীদ, সেটা আশা করব। আমি আশা করব যখন নারী সুরক্ষার কথা আশা বলছে, করি তো যে খাগড়াগড়ের মতো আর বিস্ফোরণ যাতে না হয়। খাগড়াগড় কেন পশ্চিমবঙ্গে হয়েছে সেই প্রশ্ন তো তোলনি, সেই বলেছিল প্রশ্নের উত্তর নেতারা তুলেছি। বলেছিল যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সেই কেউ প্রশ্ন ভুলে নিয়ে যাবে? আমরা কি বলেছিলাম? পুলিশ দাদা, বলেছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। দাদা, আমি মনে হ্যাঁ। করিয়ে দিতে চাইছি খাগড়াগড় বিস্ফোরণ ঘটিয়েছে, উনি দাদা, বলেছেন একদম। মমতা এই ব্যানার্জি। পরপর ফোন উনি আসবে। দেশদ্রোহী, আসলে আমি বলছি, বলছি। শুধু তাই নয়, তারপরে মনে রাখবেন, আমি বেশি দূর যেতে হবে না, এই প্রদীপ্ত এই অরূপরা স্টুডিওতে এসে দিনের পর দিন একটা দিন স্পষ্ট করে সিআরপিএফ কে দায়ী করে বললেন 81 যেদিন দ্বিতীয় দফার ভোট হয়েছে 81 বছরের একজন বৃদ্ধকে সিআরপিএফ জওয়ান নাকি ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বললেন, ফুটেজ প্রকাশ করলো নির্বাচন কমিশন, ভদ্রলোক ম্যাসিভ হার্ট অ্যাটাক, ভোটের স্পষ্ট দেখা যাচ্ছে একা, ভোট দিতে গিয়ে পড়ে গেলেন, ছুটে এলো সবার আগে জওয়ান। ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল যে অপমান করেছে তার কোনো উদাহরণ ভারতীয় বিচার ব্যবস্থাকে তৃণমূল যে অপমান করেছে গোটা ভারতবর্ষে নেই। সেটা নাম করে বিচারপতিদের নাম করে দিনের পর দিন তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়েছে। 5 জন বিচারপতি রাস্তায় নেমে প্রতিবাদও করেছে। সেই জন্য আমি তা বলছি না দাদা, বিচারপতির নাম নিয়ে গালাগালি করেছো করতে। তুমি যদি 30 সেকেন্ড দাও, আর তো বেশি দাও। কথা তোমাকে ডিস্টার্ব করবো না, আজকে স্বাভাবিক প্রশ্ন আরো বেশি আসবে। যখন আমরা কোনো আমাদের রাজ্যে খারাপ ঘটনার কনটেক্সটে অন্য রাজ্যের ঘটনা তুলে ধরতাম, তুমি তখন বলতে যে ওই খারাপ ঘটনা দিয়ে এই খারাপ ঘটনাকে জাস্টিফাই করছো, ঠিক বলেছো। তাহলে আজকে যখন আমি জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে দিল্লি পাহেলগাঁও যেন না হয় বলছি, তুমি আজকে তখন 207 কেন একটা সরকার ওই দেখো, শপথ, আবার না না 30 আমি সেকেন্ড বলছি চেয়েছিলাম। এক সেকেন্ড, শপথ নেওয়ার সুযোগ পাইনি এখনো। আমি বলছি মুখ্যমন্ত্রী 30 বলছেন সেকেন্ড। সম্পূর্ণ অ্যালিবাই দিয়ে তিনি রিজাইন করেননি, আর এখন তুমি বলছো 30 আমি সেকেন্ড 30 অন্য রাজ্য দেখাচ্ছ। তাহলে বলছি মানুষ না, ক্ষমা করবে না। আমি বলছি বলছি মানুষ ক্ষমা করেনি তো। তৃণমূল কিন্তু এই 80টার যে ভরসা দাদা, সেই জায়গাটাও নষ্ট মানুষ তো করছে। ক্ষমা করেনি, এটা তো স্বাভাবিক। যা মাথা নিচু করে ক্ষমা চেয়েছো তোমরা। আবার কি বলছি, বামফ্রন্ট এবং বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সেটা করেছিলেন। তুমি তো ইস্যু নাও, এই মাত্র তুমি বললে, তুমি তো হ্যাঁ, আরে তোমার নেত্রী এই মুহূর্তে কি বলছেন? প্লিজ প্লিজ, আমি বলছি আমাদের মুখ থেকে, মানে আমার মুখ থেকে, আমি তো দলের মুখপাত্র, কোনোদিন কোনো অন্যায়ের সমর্থন এখানে কোনো দর্শক পেয়েছে, পাবে না ভবিষ্যতেও। তৃণমূলের দল তার বিরোধিতা আজ অব্দি করেনি, এবং আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক একবার ক্ষমা চেয়েছো তোমরা। একজন সিআরপিএফ জওয়ানকে খুনের মামলায় ফাঁসাচ্ছিলে 4 দিন আগে 29 তারিখ, তুমি এর জবাব দাও, তারপরে তোমায় নেক্সট বলতে হবে। দাদা আবারও বলছি সেটা তদন্ত করে বেরোক না। তদন্ত করে তুমি মঞ্চের ওপর থেকে একজন জওয়ানকে, মঞ্চের ওপর থেকে একজন জওয়ানকে খুনি বলেছো, কোনো অভিযোগ বলনি, বলেছে খুনি করে খুন করেছে সিআরপিএফ জওয়ান একজন। দেবাশিস ধর দাদা, সে শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের কথায় কেস সাজায়নি বলে তার লাইফ শেষ করে সেখানে দিয়েছে। তো 4 জন দেবাশিস শহীদ ধর হয়েছে, উত্তর দিয়েছে, কি জিতেছে। ভয়ঙ্কর! আপনি ভাবুন, একজন সিআরপিএফ জওয়ান যিনি একেবারে পেশাগত কারণে এই রাজ্যে আমি আপনি যাতে নিশ্চিন্তে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি শুধু সেইটুকু এনশিওর করার চেষ্টা করেছেন, তাকে কোনো অভিযোগ নয়। এই যে নরম করে প্রদীপ্ত বলছেন না অভিযোগ, আমি এক্ষুনি রিওয়াইন্ড করে ওই দিনের তৃণমূল মুখপাত্রের বক্তব্য দেখিয়ে দেব। বলেছেন সিআরপিএফ জওয়ান খুন করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বলেছেন। ফুটেজ তো অন্য কথা বলছে। ভাবুন, আমরা যারা পুলিশ বিট করতাম, পুলিশের বেসিক রুল হচ্ছে যে একেবারে, সেটা তো মারাত্মক। সেখানে তো আমি বিজেপির অভিযোগ যে তাদের ম্যানিপুলেট করা হয়েছে, কি ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ না? সেই অভিযোগের পেছনে অবধারিতভাবে তৃণমূল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।